গুজব বিধ্বংসী রূপ নেবার পেছনে রাজনীতির দায় কতখানি এবং গুজবের কারণে খোদ রাজনীতি কতখানি ঝুঁকিতে পড়ছে? একটা বিষয় হচ্ছে কি, এটাকে আমি সহজ ভাষায় গুজব শব্দটা বলবো না। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো টার্ম আছে। যেমন পলিটিক্যাল বিষয়টা যদি আপনি তুলে ধরে নেন, পলিটিক্যাল কোনো অপোনেন্টকে যখন কেউ হেয় করতে চায়, তাকে যখন আপনার পরাস্ত করতে চায়, তখন সে পলিটিক্যাল স্যাবোটেজ আশ্রয় নেয়, যেটা বাংলাদেশে আমরা অতীত দেখেছি, যে একজন আগুন ধরিয়ে দিয়ে আরেকজন নাম দেওয়া, এগুলো ছিল পলিটিক্যাল স্যাবোটেজ। বাট এখন যেটা হচ্ছে, এটা মোর ডেঞ্জারাস। যেমন আপনি স্মিয়ার ক্যাম্পেইন, একটা টার্ম আছে। স্মিয়ার ক্যাম্পেইন বলতে বোঝায় যে যখন আপনি সিস্টেমেটিক্যালি আপনি একটা প্ল্যান করে কোঅর্ডিনেটেড এফোর্টসের মাধ্যমে যখন আপনি কারো রেপুটেশনকে ডিস্ট্রয় করবেন, অ্যান্ড এই যে সিস্টেমেটিক্যালি রেপুটেশন ডিস্ট্রয় করার জন্য আপনি যে স্মিয়ার ক্যাম্পেইনটা করবেন, এই প্রসেসটার মধ্যে আবার সম্পৃক্ত হয় ডিসইনফরমেশন, যেখানে ফ্যাব্রিকেটেড মিথ্যা তথ্যগুলো থাকে। সেখানে আপনার থাকবে ডিফেমেশন, মানে তার মানহানির জন্য কিছু কথা। সেখানে থাকবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা হচ্ছে কারো চরিত্রকে। তো এই টার্মগুলো আমরা অলরেডি জানি। সো এই সব কিছুর সংমিশ্রণটা মূলত স্মিয়ার ক্যাম্পেইনের মধ্যে সম্পৃক্ত থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার যখন কাউকে এই জিনিসটা সিস্টেমেটিক্যালি লেভেলিং এবং এই ট্যাগিংটা চলতে থাকে, তখন একটা পারসেপশন বিল্ড করে যে ওই ব্যক্তি হচ্ছে এমন, এবং তখনই তারা এটাকে গ্যাস লাইটিং করে। এবং একটা টার্ম আছে গ্যাস লাইটিং, মানে আপনি যখন দীর্ঘদিন ধরে কাউকে নিয়ে কোনো একটা প্রচারণা চালাবেন এবং যদি বোঝানো হয় যে এই ব্যক্তি একজন করাপ্টেড লোক, দুর্নীতি, বা তিনি এত হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এই যে একটা ক্যাম্পেইনটা আপনি করলেন সিস্টেমেটিক ওয়েতে, এবং এটা যখন পারসেপশনটা বিল্ড করলো সমাজের মধ্যে, তখন ওইটাকে আমরা টার্ম করি যেটা গ্যাস লাইটিং। মানে যেটা হচ্ছে যে তখন মানুষ করবে ওই আলোচনা পূর্বের নিউজটাকে সামনে নিয়ে আসবে। যে যেমন 1/11-এর সময় অনেক ধরনের নিউজ হয়েছে, এখন করলে ওই নিউজ ফুটেজটা ওই এখন সোশ্যাল মিডিয়াতে এটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তারপর দেখাবে এই যে দেখেন তাকে নিয়ে নিউজ হয়েছিল। মানে এটাকে তখন গ্যাস লাইটিংয়ের মাধ্যমে তারা এস্টাবলিশ করে দিচ্ছে। সো এভাবে আমাদের সমাজে এই বিষয়টা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। অ্যান্ড এটার সুযোগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা, তারা সুযোগটা পায়। একটা কথা এখানে বলে রাখি যে আপনি দেখবেন বিশ্বের সব দেশেরই আমাদের দেশে গোয়েন্দা সংস্থা যত না পেশাদার, তার চেয়ে বেশি তারা পেশাদার হচ্ছে অন্য সংস্থাগুলো। আমরা রয়ের সমালোচনা করতে পারি ভারতের, কিন্তু তারা অনেক বেশি প্রফেশনাল। আপনি চাইনিজ ইন্টেলিজেন্স বলেন, পাকিস্তানের আইএসআই বলেন, তারা পেশাগতভাবে অনেক বেশি দক্ষ, যোগ্য, এবং তাদের এক্সপার্টাইজ লেভেলটা অনেক বেশি হাই। সো এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কান্ট্রি, তাদের যে টার্গেট কান্ট্রিগুলো থাকে, এই কান্ট্রিগুলোতে কিন্তু তারা গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যেমন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তারা ইনফিল্ট্রেশন করে, অনুপ্রবেশ করে। সেখানে অনুপ্রবেশ করে তারা কিন্তু বিভিন্ন তথ্যপত্র নিতে থাকে। এই যে বাংলাদেশে বর্তমানে দেখেন এই যে লেভেলিং হচ্ছে, ট্যাগিং হচ্ছে, 5ই আগস্টের সময় কিন্তু বাংলাদেশে, আপনি এটা বাংলাদেশ সবাই স্বীকার করবে, 5ই আগস্টের সময় বাংলাদেশে যারা আমরা বাংলাদেশ বিরোধী বিদেশি শক্তি যেসব গোয়েন্দা সংস্থা ছিল, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তারা কিন্তু অনেকটা চুরমার হয়ে গিয়েছিল, একদম ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল 5ই আগস্টের পরে। অবস্থা অনেক খারাপ ছিল, ভঙ্গুর ছিল। সেই মুহূর্তে আমরা কি করলাম, আমরা পারস্পরিকভাবে মিউচুয়ালি আমরা পরস্পরকে ডিফেম করা শুরু করলাম, স্মিয়ার ক্যাম্পেইন করা শুরু করলাম, ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করলাম, পলিটিক্যাল স্যাবোটেজ, তারপরে আপনার ডেমোনাইজেশন। এটা আরেকটা টার্ম আমি ভুলে গেছিলাম। আপনার যখন কোনো মানুষকে আপনি যদি খুব বাজে চরিত্র এবং খুব হার্মফুল ক্যারেক্টার, যে এই একটা জঙ্গি, তখন আপনি তাকে ডেমোনাইজেশন করা হয়। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পিরিয়ডে দাড়ি টুপি দেখলেই জঙ্গি বানিয়ে দিত। অনেক মানুষ আছে, রাস্তাঘাটে ঝগড়া হয়েছে, এই জঙ্গি, ওকে ধর। আমি একদিন কারণ বাজাতে যাচ্ছিলাম, একবার জামাত বা ইসলামিক আন্দোলন কোন একটা দলের একজন ব্যক্তি যাচ্ছিলেন, আমি তখন এরকম স্যুট বুট পরা যাচ্ছি, ঠিক রাস্তায় ওনার সাথে একজন তর্কাতর্কি ভাড়া নিয়ে। তখনই পাশ থেকে একজন, মানে ওই ব্যক্তির সাথে সে কোনোভাবে পারছিল না, তার পাশ থেকে লোকজনকে ডেকে বলছিল, এই উনি কিন্তু জঙ্গি, ওকে ধরেন। ওই ব্যক্তি আস্তে করে চুপ হয়ে তাকে 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে আস্তে করে হেঁটে চলে গেলেন। কেন গিয়েছেন? কারণ ওই মুহূর্তে এই ডেমোনাইজেশনটা বাংলাদেশ এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র মানে এটা দিন দিন বাড়ছে, এবং কাউকে টার্গেট করে, মানে কাউকে একটু কোনো রকম ভাবে তাকে অসম্মান করতে হবে, কিংবা পলিটিক্যাল ভাবে তাকে, তার বিরোধিতা করতে হবে, কিংবা তাকে পদস্থ করতে হবে। এটা কিন্তু একদম দেখা যাচ্ছে যে প্ল্যান করে তার বিরুদ্ধে আপনার কয়েকজন মিলে আপনার গুজবটা তুলে দিচ্ছে, কিংবা মব করে ফেলছে। এটা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে হয়, সিস্টেমেটিক্যালি কোঅর্ডিনেটেড ওয়েতে, এবং গুজবের মাধ্যমে কিন্তু মবটা করা হচ্ছে। এবং আপনি মবটাকে এই গুজবের মাধ্যমে আপনি মবটাকে জায়েজ করে নিচ্ছেন। এবং বাংলাদেশে আপনি দেখেন, যখন এই যে আপনি 5ই আগস্টের যে ঘটনা ঘটলো, তখন যদি আমাদের মধ্যে ইন্টারনালি আমরা যদি পারস্পরিক লেভেলিং, ট্যাগিংটা, ডেমোনাইজেশনটা, পারস্পরিকভাবে আমরা ডিফেমেশনটা, এগুলো যদি না করতাম, স্মিয়ার ক্যাম্পেইন না করতাম, তাহলে কিন্তু বিদেশি সংস্থাগুলো এই সুযোগটা পেত না।
না। এবং তারা কি করেছে দেখেন, আওয়ামী লীগের সাথে এনসিপির সমস্যা, ইসলামিক আন্দোলনের সাথে জামাতের সমস্যা, জাতীয় পার্টির সাথে অমুকের সমস্যা, প্রত্যেকটা দলের মধ্যে আপনার একটা লাগালাগি শুরু হয়ে গেছে। এটা কি জন্য? কারণ এই বিষয়টা একটা সিস্টেমেটিক কোঅর্ডিনেটেড এফোর্টসের মাধ্যমে এস্টাবলিশ করা হয়েছে এবং আমাদের প্রতিপক্ষ, আমাদের দেশের যারা ক্ষতি চায়, তারা যেটা চেয়েছিল সেটা এস্টাবলিশড হয়েছে এবং আমরা এটা বুঝতে পারতেছি না। এবং আমরা এটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যান প্রসেস তারা ইমপ্লিমেন্ট করতেছে কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে, বাট আমরা এটাকে শুধু গুজব বলে চালিয়ে দিচ্ছি।